গড়িমসি জয় করে এবং আপনার মোটিভেশন পুনরুদ্ধার করার জন্য 7 দিনের পরিকল্পনা। প্রথমেই বলছি এই বইটি কাদের জন্য। আপনি কি আগামীকালের জন্য কাজ ফেলে রাখেন যে আগামীকাল কখনোই আসবে না? আপনি কি চ্যালেঞ্জিং কাজকে এড়িয়ে যাওয়ার জন্য গুরুত্বহীন কাজ নিয়ে বসে থাকেন? যদি তাই হয় তাহলে এই বইটি আপনার জন্য। দুনিয়ার সবচেয়ে প্রোডাক্টিভ ব্যক্তিও তার কাজে অনেক সময় আলসেমি অনুভব করেন। আমরা সবাই এমন করি, কিন্তু আপনি যদি বেশিরভাগ কাজে গড়িমসি করে থাকেন, তাহলে এখনই সময় এটা নিয়ে মাথা ঘামানোর। ইচ্ছা থাকলে এই বইটি আরও বেশি ফলপ্রসূ হবে যদি আপনি বিলম্ব বা আলসেমির প্রবণতা কমাতে চান এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চান। যদি আপনি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে পৌঁছাতে চান বা স্বপ্ন বাস্তবায়ন করতে চান, যেটা করতে আপনার উচ্চ পর্যায়ের অধ্যবসায় বা উৎপাদনশীলতা দরকার। এখন আপনার উচিত এমন কাজ না করার কারণে লজ্জিত না হওয়া যা করা উচিত ছিল এবং নিজের মন সম্পর্কে আরও জানতে এবং আরও গভীর আত্মসচেতনতা তৈরি করতে চাওয়া। যদি আপনি উপরের যে কোনোটির সাথে একটি মিল খুঁজে পান, তাহলে বইটি শুনতে থাকুন। এই প্র্যাকটিক্যাল গাইডটিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার আলসেমি বা গড়িমসির বিপক্ষে আরও কার্যকরভাবে মোকাবেলা করা যায়, তাও আবার মাত্র 7 দিনে। প্রতিদিন আপনাকে সহজ কিছু অনুশীলন দেওয়া হবে যাতে আপনি নিজের গড়িমসির কারণ বুঝতে পারেন এবং সহজেই তা সমাধান করতে পারেন। 7 দিন শেষে আপনি সহজ কিন্তু ফলপ্রসূ বেশ কিছু পদ্ধতি আয়ত্ত করতে পারবেন, যার সাহায্যে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অনায়াসে সম্পন্ন করতে পারবেন। সুতরাং আপনি কি আলসেমি দূর করতে এবং অবশেষে আপনার লক্ষ্যগুলোর দিকে আগাতে প্রস্তুত? যদি প্রস্তুত হন তবে চলুন শুরু করা যাক। ভূমিকা। জ্ঞানী বা সাহসী কেউই ভবিষ্যতের ট্রেনে পিষে যাওয়ার অপেক্ষায় ইতিহাসের ট্র্যাকের উপর শুয়ে থাকে না। কথাটি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডুয়াইট ডি আইজেনহাওয়ার। কত রোগের আজও আরোগ্য বাকি, কত জিনিস এখনও অনাবিষ্কৃত, আর কত স্বপ্ন রয়ে গেছে অকল্পনীয়, শুধু এই আলসেমির জন্য। আলসেমির মূল্য চুকাতেই হবে। ব্যাপারটা ললাটের লিখন। এটা নিঃসন্দেহে পৃথিবীর অন্য যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি স্বপ্ন ধ্বংস করেছে। বিলম্ব হচ্ছে কপট অনুভূতি যা আমাদেরকে যে কাজটা করা উচিত তা থেকে দূরে নিয়ে যায়। তবুও আমরা যা করি সেটা করার ক্ষমতা, সেটা কখন করা উচিত এবং আমরা কাজটা পছন্দ করব কি না, এই ব্যাপারগুলো ঠিক করার সামর্থ্য আমরা সারা জীবনে কতটুকু অর্জন করতে পারবো তা নির্ধারণ করে দেয়। আমাদের এটা করা উচিত এবং আমরা পছন্দ করি বা না করি, আমরা আমাদের জীবনে যা করতে পারি তার বেশিরভাগই এটি নির্ধারণ করে। তাহলে কেন আমরা আলসেমিকে আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে দিচ্ছি এবং আমাদের সম্ভাবনাকে ধ্বংস করার সুযোগ দিচ্ছি? আমরা কেন এটাকে অনুমতি দিচ্ছি আমি ও আমার স্বপ্নের মধ্যে বেড়া হয়ে দাঁড়াতে? আমরা সত্যিই যা অর্জন করতে সক্ষম তা নিয়ে ভয় পাই, কারণ সম্ভবত একটাই। যেমন লেখক মারিয়ান উইলিয়ামসন লিখেছেন, আমাদের গভীরতম ভয় এই নয় যে আমরা অনুপযুক্ত, আমাদের গভীরতম ভয় হলো যে আমরা অপরিমেয় শক্তিশালী। আধার নয়, আমাদের ভেতরের আলোই আমাদের ভয়ের কারণ। আমরা ভাবি দীপ্তিমান, সমুজ্জ্বল, মেধাবী, অসাধারণ হওয়ার আমি কে? ঠিকভাবে বলতে গেলে না হওয়ার আপনি কে? আপনি ঈশ্বরের অবতার। আপনার ছোটোখাটো কাজের মাধ্যমে পৃথিবীর প্রতি আপনার কর্তব্য পুরোপুরি পালিত হয় না। আমরা যে সত্যিই অর্জন করতে পারি তা আবিষ্কার করার ভয় আমাদের দক্ষতা, ক্ষমতা ও প্রতিভা বিকাশে বাধা দিতে পারে। এটি আমাদেরকে এই ভূমিকা পালন করতে নেতৃত্ব দিতে পারে যে একে অপরকে বোঝানোর চেষ্টা করে আমরা শক্তিহীন প্রাণী, যার কোনো প্রতিভা বা বিশেষ ক্ষমতা নেই। কিন্তু সত্যিই কি তাই হয়? আপনার খবর কি? আপনি কি অদৃশ্য শক্তি আলসেমিকে পৃথিবীতে আপনার চিহ্ন রেখে যেতে বাধা দিতে যাচ্ছেন? যদি তাই হয়, সম্ভবত সময় এসেছে এর বিরুদ্ধে লড়ার এবং একটি কথিত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার বদলে এখনই উদ্যোগ নেয়ার। ইমিডিয়েট অ্যাকশনে আমরা একসাথে আলোচনা করব কিভাবে গঠনমূলক উপায়ে
আলসেমির সাথে মোকাবেলা করা যায়। আমি ইচ্ছা করে এই বইটি ছোট রেখেছি। একটা 300 পৃষ্ঠার বই গড়িমসি কাটিয়ে উঠতে সাহায্য করার সম্ভাবনা কম। এই বইয়ে আমি আপনাকে প্রতিদিনের অনুশীলন সমূহ সরবরাহ করব, যেটা আপনাকে একটি সহজ লক্ষ্যর দিকে নিয়ে যাবে। মাত্র 7 দিনের মধ্যে আপনি গড়িমসি সম্পর্কে বুঝতে পারবেন এবং এটি মোকাবেলা করতে শিখবেন, অথবা অন্তত কিভাবে মোকাবেলা করতে হয় সেটি আপনি জানতে পারবেন। এখানে আমাদের একসঙ্গে কি মোকাবেলা করতে হবে তা দেওয়া আছে। প্রথম দিন, আপনার মনকে মুক্ত করুন। আপনি খুঁজে বের করবেন কিভাবে আপনার মনকে মুক্ত করতে হয়, যাতে করে আপনাকে আপনার গতিবিধি তৈরি করতে এবং আপনার লক্ষ্যর দিকে এগিয়ে যেতে সহায়তা করে। আপনি যদি মনে করেন বর্তমানে আটকে পড়েছেন, তাহলে আপনি প্রথম দিনকে বিশেষভাবে দরকারি মনে করবেন। দ্বিতীয় দিন, আলসেমির কারণ শনাক্ত করুন। আমরা আপনার আলসেমি করার নির্দিষ্ট কারণগুলো দেখব এবং কাজকর্ম বন্ধ করে বসে থাকা ঝোঁক কাটিয়ে উঠতে একটি সহজ পরিকল্পনা তৈরি করতে শুরু করব। তৃতীয় দিন, আলসেমি বিষয়ে আপনার বোঝাপড়া গভীর করুন। আমরা ব্যাখ্যা করব কিভাবে আলসেমি কাজ করে এবং খুঁজে দেখব আপনার অনুপ্রেরণা বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন এবং আপনার মূল কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। চতুর্থ দিন, স্পষ্টতা অর্জন করুন। আপনি শিখবেন স্পষ্টতা কেন গুরুত্বপূর্ণ। আপনি আরও আপনার কাজ সম্পর্কে স্পষ্টতা লাভ করবেন। আপনি আলসেমি করার প্রবণতা কমাবেন। পঞ্চম দিন, লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ বিকশিত করুন। আপনি দেখতে পাবেন যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো অলসতায় পর্যবসিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত উত্তেজনা। আমরা বিশদভাবে দেখব যে কিভাবে গভীর মনোযোগ তৈরি করা যায়, যা সাহায্য করবে আপনি কিভাবে আরও শান্তভাবে আপনার কাজগুলো মোকাবেলা করতে পারেন। ষষ্ঠ দিন, আপনার ভয়কে মুক্তি দিন। আমরা সবচেয়ে বড় ভয় নিয়ে আলোচনা করব, যা আপনাকে আলসেমি করার দিকে ঠেলে দেয় এবং ভয়গুলো হ্রাস করতে আপনাকে সাহায্য করার জন্য কয়েকটি সহজ পরামর্শ দিব। অবশেষে সপ্তম দিন, একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করুন এবং ধারাবাহিকতা তৈরি করুন। আপনি একটি দৈনন্দিন রুটিন তৈরি করবেন যা আপনার কার্যক্ষমতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে তুলবে এবং আপনার আলসেমির সম্ভাবনা কমিয়ে দেবে। আমি আপনাকে আগামী 30 দিনের জন্য এই রুটিনে লেগে থাকার জন্য চ্যালেঞ্জ করব। এসব শুনতে কি ভালো শোনাচ্ছে? যদি তাই হয়, আসুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে জানব গড়িমসি মানে কি। এই অংশে আমরা আলসেমি কি তার একটি সংক্ষিপ্ত রূপ দেখব। পরে আমরা আপনাকে অক্ষমতার অভ্যাস কাটিয়ে উঠতে যেসব কারণগুলোতে আলসেমি করেন তা নিয়ে আলোচনা করব। সহজভাবে বললে, আলসেমি বা বিলম্ব হচ্ছে কোনো কাজ যা আপনার করা উচিত, কিন্তু এটা করতে আপনি নিজে অপারগতা অনুভব করছেন। দুনিয়ার সবচেয়ে সফল মানুষেরও আলসেমি আসে, তাই এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তাই এটিকে নির্মূল করার চেষ্টা করবেন না, কারণ তা হবে অসম্ভব। বরং নিয়ন্ত্রণ করাই হবে আমাদের উদ্দেশ্য। অন্যভাবে বললে, আলসেমি হলো একটি সংকেত যা আপনার মস্তিষ্ক থেকে আসে। সম্ভবত আপনাকে বলে, মনে হচ্ছে যে আমি এই কাজ করতে চাই না বা করতে পারবো না। সম্ভবত আপনার এমন বোধ করার পেছনের কারণগুলো দেখা উচিত। বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মস্তিষ্ক মূলত এটি নিশ্চিত করার জন্য নকশা করা হয়েছে যে আমরা বেঁচে থাকি এবং প্রজনন করি। এটি শক্তির অপচয় বা ঝুঁকি নিতে ঘৃণা করে, যদি না এটি একেবারে প্রয়োজনীয় হয়। আপনি যখন কোনো কিছু না করে রেখে দেওয়ার প্রয়োজন উপলব্ধি করেন, অধিকাংশ সময় এর কারণ হচ্ছে আপনার মস্তিষ্ক কাজটিকে শক্তির অপচয় বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। অন্য কথায়, আলসেমিকে আপনার বেঁচে থাকার এবং পুনরুৎপাদনের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার মন দ্বারা তৈরি একটি সুরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে। যাই হোক, আজকাল আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা এক যুগে বাস করি। আমাদের সময়ের বেশিরভাগ মানুষই জীবন এবং মৃত্যুর পরিস্থিতির মুখোমুখি হয় না। যেমন, বিলম্ব মূলত একটি অপ্রচলিত সুরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে, এবং আমরা যদি সতর্ক না হই তাহলে এই প্রক্রিয়াটি আমাদের প্রকৃত কার্যক্ষমতায় পৌঁছতে বাধা দেবে। আলসেমিকে আমরা মানুষ হওয়ার মূল্য হিসেবে বিবেচনা করতে পারি। অন্যান্য জীবিত প্রাণীর বিপরীতে আমাদের পছন্দ করার এবং ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই আশীর্বাদের সাথে একটি অভিশাপও আছে। আমাদের ক্রমাগত সিদ্ধান্ত নিতে হয় যে কাজ করতে হবে কিনা, এবং কখন ভয় কাটিয়ে উঠতে হবে, আবার কখন পালিয়ে যেতে হবে। এখন কিভাবে আলসেমির মোকাবেলা করতে হয় তা শেখার আগে আসুন
আপনাকে কাজ করার উৎসাহ তৈরি করতে সহায়তা করার জন্য একটি সহজ অনুশীলন নিয়ে আলোচনা করি। প্রথম দিন, আপনার মনকে মুক্ত করুন। একজন দার্শনিক বলেছেন, একটি অসম্পূর্ণ কাজের চেয়ে ক্লান্তিজনক কিছুই হতে পারে না। সেই দার্শনিকের নাম হচ্ছে উইলিয়াম জেমস। আপনি কি হতবিহ্বল বোধ করেন? আপনার করা উচিত এমন কাজগুলো শেষ করতে কি আপনি হিমশিম খাচ্ছেন? যদি তাই হয়, চিন্তা করবেন না, আজ আমি আপনাকে জট খুলতে সাহায্য করব। সত্যি কথা হলো, আমাদের মন একসাথে অনেক কিছু চিন্তা করতে পছন্দ করে না। তবুও আমাদের মধ্যে অনেকেই এক গাদা কাজ করতে বলে। সবশেষে আমাদের মন যা ঘৃণা করে তা হলো আলগা সুতা। আলগা সুতাগুলো গঠিত হয় ব্যাকগ্রাউন্ডে। অবশ্যই চিন্তা করতে হয় এমন সব অসমাপ্ত কাজ নিয়ে, যেমন উত্তর না দেওয়া ইমেইল, অপরিশোধিত ট্যাক্স, অসম্পূর্ণ প্রকল্প, অসমাপ্ত আলোচনা, দৈনন্দিন কার্যকর্ম, অমীমাংসিত সমস্যা এবং আরও নানা জিনিস। যখন আপনি অসমাপ্ত কাজ জমা করতে থাকেন, তখন আপনি একাধিক আলগা সুতা তৈরি করেন, যা মনে জায়গা দখল করে। আপনার মন বিহ্বল বোধ করার স্বাভাবিক প্রতিক্রিয়া হলো মন শাটডাউন হয়ে যাওয়া। ফলে দেখবেন যে আপনি আটকে গেছেন। কথাগুলো কি আপনার পরিচিত শোনাচ্ছে? সৌভাগ্যবশত এসব থেকে নিজেকে মুক্ত করার উপায় আছে। আজ আসুন আপনার মনকে মুক্ত করি, যাতে আপনি আরও স্পষ্টতা অর্জন করতে পারেন এবং অলসতাকে হারানোর জন্য যথেষ্ট গতি তৈরি করতে পারেন। এটি করার জন্য আমি আপনাকে নিচের দুটি অনুশীলনের মধ্যে একটি সম্পন্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুশীলন 1, প্রধান কাজটি শেষ করুন। প্রধান একটি কাজ বেছে নিন, যেটা নিয়ে আপনি বেশ কিছুদিন ধরে গড়িমসি করছেন। প্রধান কাজ বলতে এটাতে অনেক সময় লাগবে এমন নয়। এর সহজ অর্থ হলো একটি কাজ যা আপনি সম্পন্ন করতে হিমশিম খাচ্ছেন। এটি আপনার অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার মতো সহজ কিছুও হতে পারে, বা এটি একটি বড় কাজও হতে পারে। যেমন ধরুন, আপনার কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করা। তারপর আজই এই কাজটি শুরু করুন এবং এটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কাজ করতেই থাকুন। আপনার যদি আরও সময়ের প্রয়োজন হয়, তবে এই সপ্তাহে কাজটি শেষ করার ওয়াদা করুন। আপনি বেশ কিছুদিন যাবৎ যে মূল কাজটি স্থগিত করে রেখেছিলেন, তা শেষ করার সাথে সাথে আপনি অনুপ্রেরণার জোয়ার পাবেন এবং সম্ভবত এটি চালিয়ে যেতেই থাকবেন। যদি তাই হয়, আরও কাজ শুরু করার মাধ্যমে গতিটা বজায় রাখুন। অথবা দ্বিতীয় অনুশীলন, আপনার মনকে মুক্ত করুন। আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে আপনার সকল অসম্পূর্ণ কাজের তালিকা তৈরি করুন। আপনি জানা যে কাজগুলো আপনার সম্পূর্ণ করা উচিত কিন্তু করেননি, সেগুলো লিখে রাখুন। এটি একটি ইমেইলের উত্তর দেওয়া, আপনার ট্যাক্স পরিশোধ করা, একটি সাক্ষাৎ করা, বা আপনার বাড়ি পরিষ্কার করা, যে কোনো কিছু হতে পারে। পরবর্তীতে যতটা পারা যায় এই কাজগুলোর মাঝে বেশিরভাগ শেষ করার জন্য সময় ঠিক করুন। কতগুলো কাজ আপনি শেষ করতে পারেন দেখুন। এই অনুশীলনগুলো আপনাকে শক্তি বিমুক্ত করতে এবং আটকে থাকার অনুভূতি দূর করতে সাহায্য করবে। ফলস্বরূপ আপনি আরও বেশি বেশি কাজ সম্পন্ন করতে অনুপ্রাণিত বোধ করবেন। আজ আপনাকে যা করতে হবে তা হলো এই দুটি ব্যায়ামের অন্তত একটি শেষ করা। এখনো শুনেই যাচ্ছেন? কিসের জন্য অপেক্ষা করছেন? চলুন শুরু করে দিন, কাজগুলো শেষ করুন। আগামীকাল আমরা আপনার আলসেমির কারণ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। অ্যাকশন স্টেপ নাম্বার 1, আপনি সবচেয়ে প্রধান যে কাজটি নিয়ে আলসেমি করছেন তার নির্বাচন করুন এবং এটি শেষ না হওয়া অবধি সেটির মোকাবেলা করুন। অথবা আপনি জানেন যে শেষ করতে হবে এমন সকল ধরনের কাজ লিখে রাখুন। তারপর এদের মধ্যে যতগুলো পারা যায় শেষ করুন। দ্বিতীয় দিন, আলসেমির কারণ শনাক্ত করুন। শেষ করতে বেশ সময় লাগবে বিধায় অনেক কাজ শুরুই হয় না। এই কথাটি একটি বিখ্যাত লেখকের, J.R.R. টলকিন। আপনি কি নিজের অলসতার নির্দিষ্ট কারণ জানেন? যদি না জানেন তাহলে চিন্তা করবেন না, আমরা এই বিষয়ে আজ আলোচনা করতে যাচ্ছি। প্রকৃতপক্ষে আমরা বিভিন্ন কারণে বিলম্ব করি, যা প্রায়শই পূর্বে উল্লেখ করা সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত। সংক্ষেপে বলতে গেলে, আমরা এমন কোনো কাজের পেছনে শক্তি অপচয় করতে অনীহা প্রকাশ করি যা আমাদের টিকে থাকা বা আমাদের ইগো টিকে থাকার ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ। নিচে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যা আমাদের আলসেমির দিকে ঠেলে দিতে পারে। কারণগুলো এমন: স্পষ্টতার অভাব, আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে বা কাজটা কেন জরুরি সে সম্পর্কে নিশ্চিত না হওয়ায় আমরা সেই কাজটি স্থগিত রাখি। আরেকটি হলো সচেতনতার অভাব,
অলসতা কী এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমরা নিজেরাই আমাদের ভালো লাগার অনেক জিনিস থামিয়ে দিই। দুর্বল মনোযোগ, টানা অনেক বেশি উত্তেজিত থাকার কারণে চ্যালেঞ্জিং, অপ্রীতিকর বা বিরক্তিকর বলে মনে করি এমন কাজসমূহে আমরা মনোযোগ দিতে পারি না। ভয়, নিজের সক্ষমতা নাই এই ভেবে বা লোকেরা আমাদের সম্পর্কে কী ভাববে সেটা নিয়ে ভয় পেয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে এমন ভবিষ্যতের জন্য স্থগিত করে দিই যে ভবিষ্যৎ আর কখনোই আসে না। গরজের অভাব, জরুরি কোনো অনুভব না থাকায় আমরা সবসময় কাজটা আগামীকাল, পরের সপ্তাহে বা পরের মাসে করতে পারি বলে নিজেকে বুঝ দিই। ফলপ্রসূ রুটিনের অভাব, সবথেকে জরুরি কাজগুলো নিজেদেরকে মগ্ন করার জন্য কোনো ভালো দৈনিক রুটিন না থাকায় আমরা অপ্রাসঙ্গিক জিনিসগুলোর সাথে জড়িয়ে পড়ি, বিভ্রান্ত হয়ে পড়ি, যেমন ইমেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং আরও অনেক কিছু। অপ্রয়োজনীয় বাধা, বাধাহীন পরিবেশ তৈরি করতে না পেরে আমরা আমাদের সবথেকে জরুরি কাজসমূহ মোকাবেলা করতে হিমশিম খাই। মানসিক চাপ, অনেক বেশি কাজ বাকি থাকার ফলে আমরা বিহ্বল হয়ে পড়ি। আপনার অবস্থান কোথায়? আপনি কেন অলসতা করেন তা জানেন? আপনার কি স্পষ্টতার অভাব আছে? আপনি কি খুব ভালো কাজ না করার ভয় পান? আপনার পরিবেশ তেমন একটা অনুকূল নয়? এটা কি সহ্য করার ক্ষমতা সৃষ্টি করে? আজ আমি আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনার সকল অলসতার কারণগুলো তুলে ধরতে। এর জন্য আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিচের অনুশীলনগুলো শেষ করুন। অ্যাকশন স্টেপ 1, আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিচের প্রতিটি উক্তির জন্য 1 থেকে 10, 1 হলো মিথ্যা, 10 হচ্ছে সত্য, এর মধ্যে নিজেকে পরিমাপ করুন। লিখছেন না শুনছেন? শুনুন তবে। কি করতে হবে বা কিভাবে করতে হবে সে সম্পর্কে আমার স্পষ্টতার অভাব রয়েছে। এটার একটা মার্ক দিন 1 থেকে 10-এর মধ্যে। 1 হলো মিথ্যে, 10 হচ্ছে সত্য। আরেকটি প্রশ্ন, আমি উৎসাহের জন্য অপেক্ষা করি, এটাতে আপনার মান কত? আমি বিভ্রান্ত, কঠিন কাজ শেষ করতে অপারগ, এটাতে আপনার মান কত? আমি ভয়ে আছি যে কাজটা ভালো মতো করতে পারবো না, এটিও লিখুন। আপনার কোনো পরিষ্কার সময়সীমা বা জরুরি অনুভূতি নেই, এটাও লিখুন। কাজ শুরু করতে সাহায্য করার জন্য আমার কোনো দৈনন্দিন রুটিন নেই। আমার পরিবেশ অনুৎপাদনশীল বা বিষাক্ত আচরণকে উৎসাহিত করে। অথবা আমার অনেক কিছু করার আছে কিন্তু আটকে পড়া অনুভূত হচ্ছে। ওপরের সবগুলি উত্তর আপনি নিয়ে নিন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে অলসতা করার সকল কারণের উপর আলোকপাত করুন। ক, যে 3টি কাজে আপনি গত মাসে বা বছরে গড়িমসি করেছেন তা লিখুন। খ, এখন যেসব কারণে আপনি অলসতা করেছেন বলে মনে করেন সে সবগুলো লিখে ফেলুন। নিজের সাথে সৎ হন। কাজটা ভালোভাবে করতে না পারার ভয়, আপনি পর্যাপ্ত উৎসাহিত ছিলেন না। এটা কি একটি কারণ? কারণটি হতে পারে যে আপনি জানতেন না কিভাবে কাজটা শুরু করবেন। গ, তারপর মাথা খাটান। আলসেমি বন্ধ করতে অথবা কমপক্ষে আলসেমির প্রবণতা কমাতে আপনি যা করতে পারেন তার সব কিছুর কথা ভাবুন। তৃতীয় দিন, আলসেমি বিষয়ে আপনার বোঝাপড়া গভীর করুন। একজন রোমান স্টোইক দার্শনিক বলেছেন, এই রকম নয় যে জিনিসগুলো কঠিন তাই আমরা সাহস করি না, আসলে আমরা সাহস করি না বলেই সেগুলো কঠিন হয়। যদিও আমাদের অলসতার প্রবণতা শক্তিশালী হতে পারে, তবে এটি কোনো অদম্য সমস্যা নয়। আমরা গড়িমসি কাটিয়ে উঠতে অনেক কিছু করতে পারি বা অন্তত আরও কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। শুরুটা হবে উৎসাহ কিভাবে কাজ করে তা বোঝার মাধ্যমে এবং অলসতার ব্যাপারে আমাদের ধারণা বদলানোর মাধ্যমে। অনুপ্রেরণা বা উৎসাহ কিভাবে কাজ করে? বিলম্ব কাটিয়ে উঠতে আপনাকে অবশ্যই বুঝতে হবে অনুপ্রেরণা কিভাবে কাজ করে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে সাহায্যের জন্য আমাদের আরও উৎসাহের প্রয়োজন। যদিও এটি অবশ্যই সাহায্য করে, তবুও শতভাগ সময় উৎসাহ ধরে রাখা একটা অসম্ভব কাজ। কিছুদিন কাজ করার ব্যাপারে খুব উৎসাহ থাকবে, আবার অন্যদিন শুধু ওই কাজটা ছাড়া বাকি সব কিছু করতে মন চাইবে। সুতরাং আসল ব্যাপার যা বুঝতে হবে তা হলো কাজের জন্য উৎসাহের অপেক্ষা না করে বরং কাজ করার মাধ্যমে উৎসাহের জন্ম দেওয়া। অন্য কথায় বলতে গেলে কোনো কিছু শুরু করার মাধ্যমেই আসলে অনুপ্রেরণা তৈরি হয়।
আপনি সম্ভবত সেই অভিজ্ঞতা আগেই অর্জন করেছেন। একটি টাস্কের ওপর কাজ করার জন্য সংগ্রাম করার পরে আপনি অবশেষে শুরু করতে সফল হয়েছেন। কয়েক মিনিটের মধ্যে আপনি আরও উৎসাহ অনুভব করতে শুরু করেছেন এবং আপনার পরিকল্পনা বা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ধরে কাজ করেছেন। এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায়ই কাজই উৎসাহ তৈরি করে, এর উল্টোটা হয় না। বিখ্যাত লেখক স্টিফেন কিং অনুপ্রেরণা আসার জন্য অপেক্ষা করেন না। প্রতিদিন সকালে তিনি তার ডেস্কে বসেন ও লিখেন, এবং যখন তিনি লেখা শুরু করেন তখন অনুপ্রেরণা আসে। অন্য ভাষায় বলতে গেলে তার জাদু কখন প্রকাশ হবে তার জন্য তিনি বসে থাকেন না, তিনি এর উপস্থিতি দাবি করেন। আসল কথা হলো, কিছু করার জন্য আপনার অনুপ্রাণিত অনুভব করার কোনোই দরকার নেই। একে আবেগজনিত কারণ নামক ভাবনার একটি ভুল পদ্ধতি বলা হয়। এই ধারণা অনুসারে যেহেতু আমাদের এক ধরনের অনুভূতি হচ্ছে, তাই সেটা সত্য। আপনি উৎসাহ পাচ্ছেন না, তাই মানতেই হবে যে আপনি আজ আপনার কাজটি শেষ করতে পারবেন না। আপনি ভয় পাচ্ছেন, তাই মানতেই হবে যে আপনার পক্ষে কোনোভাবেই মানুষটাকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া সম্ভব না। আপনি ক্লান্ত অনুভব করছেন, তাই আপনার পক্ষে আজ আপনার বিকল্প আয়ের কাজটি করা সম্ভব না। এই ধরনের ভাবনার ফলস্বরূপ শেষ পর্যন্ত আপনি আলসেমি করা শুরু করেন। যেমনটি আমি আমার মাস্টার ইওর টাইম বইতে লিখেছি, লোকেরা যাকে শৃঙ্খলিত হওয়া বলে তাকে অন্যভাবে বলা যেতে পারে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো, যেখানে সবচেয়ে জরুরি কাজটি করতে অতটা অনুপ্রেরণার মুখে চেয়ে বসে থাকার দরকার নেই। অথবা লেখক এবং শিল্পী অ্যালবার্ট হার্বার্ট যেমন বলেছেন, আইন শৃঙ্খলা হলো আপনার যখন যেটা করা দরকার সেটা করা, আপনার মনে চাক আর নাই বা চাক। আপনার খবর কি? আপনি কত ঘন ঘন আবেগজনিত কারণের শিকার হন? ভুল মডেল থেকে মুক্তি পাওয়া। আলসেমি সম্পর্কে বোঝার আরেকটি কথা হলো, কিছু মানসিক ধারণা ব্যাপারটাকে আরও খারাপ করে ফেলে। এই কারণেই এই নেতিবাচক মানসিক মডেলগুলো কি তা বোঝা এবং সেগুলোকে আরও শক্তিশালী কিছু দিয়ে প্রতিস্থাপন করা জরুরি। চলুন সেই বিষয়গুলোর মধ্য থেকে দুটি বিষয় একটু দৃষ্টিপাত করা যাক। প্রথম বিষয়টি হলো বর্তমান এবং ভবিষ্যতের আপনি। অলসতার দিকে নিয়ে যায় এমন একটি মানসিক ধারণা হলো ভবিষ্যতের আমি একটি বাস্তব সত্য যেটা কোথাও না কোথাও বিরাজ করে। তাহলে এখন এটা সমস্যা কেন? কারণ আমরা নিজেদেরকে মিথ্যা বলছি আর ভাবছি যে আমাদের এই ভবিষ্যতের সত্তাটি আমাদের কাজটি আগামীকাল, পরের সপ্তাহে বা তার পরের বছর করে দিবে। ব্যাপারটা আরও খারাপ হয়ে যায় যখন আমরা নিজেদের ভবিষ্যৎ সত্তাকে সম্পূর্ণ একটি অবাস্তবভাবে ধারণা করে নেই। আমাদের ভবিষ্যৎ সত্তাকে আমরা বর্তমানের চেয়ে আরও ভালো, আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী হিসেবে দেখি, কিন্তু এটা অযৌক্তিক। আমাদের ভবিষ্যৎ সত্তা আমরা বর্তমানে যা কিছু করি তার ফলাফলের চেয়ে এক বিন্দুও বেশি নয়। যদি আমরা আরও ভালো ও প্রভাবশালী হওয়ার উপর কাজ না করি, তাহলে বিশ্বাস করার কোনো কারণই নেই যে আমাদের ভবিষ্যৎ সত্তাটি আমাদের কল্পনায় সাজানো এত সব দারুণ গুণাবলী অর্জন করে ফেলবে। অলসতাকে জয় করার সারমর্ম হলো এই ব্যাপারটি বুঝতে পারা যে আমাদের এমন কোনো ভবিষ্যৎ সত্তা নেই যার ওপর আপনি বর্তমান কাজের বোঝা চাপিয়ে দিতে পারেন। আগামীকাল আপনার ভবিষ্যৎ সত্তাটি বর্তমান সত্তার রূপ নেবে এবং ঠিক আজকের মতোই একই জিনিসের সম্মুখীন হবে। দ্বিতীয়টি হচ্ছে টিকে থাকা বনাম সমৃদ্ধি। আমরা আগেই দেখেছি আপনার মন আপনার টিকে থাকা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু এটা আপনার উন্নতির জন্য ডিজাইন করা হয়নি। অনেক মানুষ তাদের পুরাতন ব্রেনকে নিজের কাজের ওপর খবরদারি করার অনুমতি দেয়। তারা মেনে নেয় যে যদি তাদের কোনো কিছু করতে মনে না চায় তাহলে সেটা করা উচিত নয়। এ ধরনের লোকেরা খুব কমই টিকে থাকে। তারা তাদের উভয়ের মোকাবেলা এড়িয়ে যায় এবং তাদের লক্ষ্য অর্জনে একটু অতিরিক্ত চেষ্টা করতে ব্যর্থ হয়। যদি নিজের উন্নতি করতে চান তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার ব্রেন বহু দিক থেকে অনগ্রসর। আপনার প্রত্যাখ্যানের ভয়, অনুপ্রেরণার অভাব এবং আপনার পুরনো মস্তিষ্ক যেভাবে কাজ করে তার থেকে সৃষ্টি হওয়া অন্যান্য সমস্যাগুলো আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। ব্যবসায়িক দার্শনিক জিম রোহন বলেছেন, মানুষ হিসেবে আপনাকে পছন্দের মর্যাদা দেয়া হয়েছে। অন্যান্য জীবন্ত প্রাণীরা তাদের প্রেরণার উপর নির্ভর করে। আপনার কাছে আপনার মৌলিক সহজাত প্রেরণা এবং নেতিবাচক অনুভূতিগুলোকে উপেক্ষা করার ক্ষমতা রয়েছে, যাতে উন্নতি আরও বেশি হয়। একভাবে বলা যায়, বিলম্ব হলো সর্বদা বর্তমান উত্তেজনা যা আমাদের পশুর ন্যায় প্রেরণা এবং উচ্চ উদ্দেশ্যের মধ্যে অনুভব করি। এটা মানুষ হওয়ার মূল্য।
যে কোনো সময় বেঁচে থাকার বা সমৃদ্ধশালী হওয়ার সিদ্ধান্ত নিজে নিতে পারেন, সিদ্ধান্ত আপনার। আজকের অ্যাকশন স্টেপ 1, আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিজেকে 1 থেকে 10, যেখানে 1 কম এবং 10 বেশি, পরিমাপ করুন নিম্নলিখিত উপাদানগুলোর উপর নির্ভর করে। শুনুন, আমি জানি কেন আমি বিলম্ব বা গড়িমসি করি। 2, আমি বুঝতে পারি অনুপ্রেরণা ঠিক কিভাবে কাজ করে। 3, আমি বুঝতে পারি যে বিলম্বিতা ত্রুটিপূর্ণ চিন্তা থেকে আসে। আপনি আজ যা শিখেছেন তার উপর ভিত্তি করে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা জানেন আপনার করা উচিত এমন জিনিসগুলোকে বিলম্ব এড়াতে আজকে যে 2টি নির্দিষ্ট জিনিস বাস্তবায়ন করবেন লিখুন। যদি আপনি বিলম্ব করতে থাকেন তবে দীর্ঘমেয়াদী পরিণতি কী হবে তা লিখুন। সবথেকে বাজে অবস্থার কথা কল্পনা করুন। স্বপ্ন কি অসমাপ্ত রয়ে যাবে? লক্ষ্য অর্জন করতে কি আপনি বিফল হবেন? আপনার স্বাস্থ্যর কি হবে? আপনার জীবনে বিলম্বের প্রকৃত মূল্য বিস্তারিতভাবে কল্পনা করুন, এটিকে কষ্টদায়ক করে তুলুন। চতুর্থ দিন, স্পষ্টতা অর্জন করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছেন, যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। প্রায়ই একটি সহজ কারণ রয়েছে যার কারণে আমরা বিলম্ব করি: স্পষ্টতার অভাব। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কেন স্পষ্টতার অভাব আপনার উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর এবং এর থেকে বেশি লাভ অর্জনের জন্য আপনি কি করতে পারেন। সাধারণত নিচের কারণগুলোর জন্য আপনি বিলম্বিত হন: আপনার সামনে কাজটি সম্পূর্ণ করার কারণ নেই। কেন? আপনি ঠিক জানেন না শেষ ফলাফলটি কেমন হওয়া উচিত। কি? আপনি জানেন না কিভাবে টাস্কের কাছাকাছি যেতে হয়। কিভাবে? 1, আপনার কাছে কোনো কারণ নেই আপনার সামনের কাজটি সম্পূর্ণ করার, কিন্তু কেন? কল্পনা করুন, যদি আমি আপনাকে আপনার শখের কাজের সাথে সময় অতিবাহিত করতে বলি, আপনি কি গড়িমসি করবেন? না, অবশ্যই না। প্রায়ই আমরা কোনো কাজ করতে বিলম্ব করি যখন আমরা জানি না কেন কাজটি করা উচিত এবং অথবা আমরা এটি উপভোগ করি না। যদি আমাদের কাছে কাজটি করার জন্য একটি পরিষ্কার এবং পর্যাপ্ত কারণ থাকে তবে আমরা তা অবশ্যই করব। অতএব যখনই আপনি আলসেমি অনুভব করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, কেন এই কাজটি গুরুত্বপূর্ণ? কেন এটা গুরুত্বপূর্ণ? মাঝে মাঝে উত্তর পরিষ্কার করতে হবে, মাঝে মাঝে এটা হবে না। তখন উপলব্ধি করা উচিত যে সেই প্রকল্পে কাজ করা উচিত নয় বা ওই কাজ নিজে না করে প্রতিনিধি নিয়োগ করা উচিত। যদি আপনি একটি মনের মতো উত্তর খুঁজে না পান, নিচের কাজগুলো একটু চেষ্টা করে দেখবেন। এটি করার নির্দিষ্ট কারণসমূহ বের করুন, কারণকে শক্তিশালী করুন। আপনার উত্তর লিখে রাখতে পারেন সাহায্যের জন্য। আপনি যদি কাজটি সম্পূর্ণ না করেন তবে দীর্ঘমেয়াদে কি ঘটবে তা নিজেকে জিজ্ঞাসা করুন। নেতিবাচক পরিণতি কি হবে সেটা ভাবুন। একবার কাজটি সম্পূর্ণ করার পর নিজের সম্পর্কে কতটা ভালো অনুভব করবেন তা চিন্তা করুন। কতটা ভয় করছেন? সম্ভবত তার চেয়ে কাজটা সম্পূর্ণ করা অনেক সহজ হবে। এটা নিজেকে মনে মনে বলে কাজ করা শুরু করে দিন। 2, আপনি ঠিক জানেন না শেষ ফলাফলটি কেমন হওয়া উচিত। আপনি জানেন না কির উত্তর। আপনি বিলম্বিত হয়ে পড়েন যখন আপনি নিশ্চিত না যে চূড়ান্ত পণ্যটি কেমন হওয়া উচিত। যদি নিজেকে এই পরিস্থিতিতে খুঁজে পান তবে নিশ্চিত করুন যে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন। সর্বশেষ আউটপুট কি হওয়া উচিত তার চিত্র মনে আঁকার চেষ্টা করুন। আপনার কাজটি স্পষ্ট করতে সাহায্য করার জন্য নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ঠিক করে জানি আমি কি অর্জন করার চেষ্টা করছি? আমি কি শেষ ফলাফলের চিত্র আঁকতে পারছি? যদি না হয় নিচের বিষয়গুলো চেষ্টা করুন। কাগজের একটি পাতা নিন এবং আপনি যা অর্জন করার চেষ্টা করছেন ঠিক সেটাই লিখে রাখুন। একটি নির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য নিয়ে আসার চেষ্টা করুন। সুপারভাইজারদেরকে আপনার নিজের সম্পর্কে আরও বিশদভাবে জানাতে বলুন এবং তারা আপনার কাছ থেকে কি আশা করে তা স্পষ্ট করে বলতে বলুন। কি করা উচিত সে সম্পর্কে আপনার যত স্পষ্টতা থাকবে তত সহজ হবে শুরুতেই। 3, আপনি জানেন না কিভাবে কাজটি করতে হয়। কিভাবে? আপনি কি এই রকম কাজ আগে শেষ করেছেন? যদি তা না হয় সম্ভবত এটি মোকাবেলা করার উপায় সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। যদি তাই হয় কাজটি সম্পূর্ণ করার কার্যকর উপায় শনাক্ত করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করুন। অন্যভাবে বলতে গেলে আপনি শুধুমাত্র প্রতিরোধের অভিজ্ঞতায় পাবেন না, বরং প্রচুর সময় এবং শক্তি নষ্ট করা থেকে বেঁচে যাবেন।
আপনি যখন এই পরিস্থিতিতে থাকবেন, নিম্নলিখিত কাজগুলো করার চেষ্টা করুন। কাজটি অর্জন করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করে লিখে ফেলুন। এমন কাউকে জিজ্ঞাসা করুন যিনি এর আগেই এই কাজ শেষ করেছেন বা এরকম কাজ করেছেন, যিনি সবথেকে ভালো পদ্ধতির সন্ধান দিতে সাহায্য করবে। কিভাবে যতটা সম্ভব কার্যকরভাবে টাস্কের কাছে যেতে হবে তার ইঙ্গিতগুলোর জন্য অনলাইনে আপনি সার্চ করতে পারেন। আপনি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন, শুধু অলস হওয়ার কারণে আপনি বিলম্ব করেন না, বরং আপনার স্পষ্টতারও ঘাটতি রয়েছে। পরিশেষে যখনই আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য নিজেকে বিলম্বিত বা অলসতা অনুভব করবেন, তখন নিশ্চিত করুন কি, কেন এবং কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা আছে। অ্যাকশন স্টেপ: আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিচের অনুশীলনসমূহ সম্পন্ন করুন। প্রথম দিনে উল্লেখ করা 3টি উদাহরণের মধ্যে একটি নির্বাচন করুন। এখন বিলম্ব কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার নতুন উপলব্ধি ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন। ঠিক কেন আমার এই টাস্ক বা প্রকল্প সম্পূর্ণ করতে হবে? কেন এটা দরকার এবং কিভাবে এটা আমি আমার জন্য আরও গুরুত্বপূর্ণ এবং জরুরি করতে পারি? আমি কি সঠিকভাবে জানি শেষ ফলাফল দেখতে কেমন হবে? যদি না হয়, আমি এটা বের করার জন্য কি কোনো নির্দিষ্ট উদ্যোগ নিব? আমি কি টাস্কের কাছে যাওয়ার সর্বোত্তম উপায় জানি? যদি তা না হয়, তাহলে এটা বের করার জন্য আমি কি কোনো উদ্যোগ নিতে পারি? যখনই স্পষ্টতার অভাব কেন, কি বা কিভাবে অনুভব করবেন, তখনই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিন। পঞ্চম দিন, লেজার তীক্ষ্ণ মনোযোগ বিকশিত করুন। মোটিভেশনাল স্পিকার জিগ জিগলার বলেছেন, সময়ের অভাব নয়, পথ প্রদর্শনের অভাব, এটাই হলো সমস্যা। আমাদের প্রত্যেকের দিনই 24 ঘন্টাতেই হয়। আপনি কি এক বিভ্রান্তি থেকে আরেক বিভ্রান্তিতে ঝাঁপিয়ে পড়েন? কিছু কারণে সবসময় অন্য কফি নেওয়ার, অন্য ভিডিও দেখার বা আপনার অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত উকি দেওয়ার প্রয়োজন হয় বলে মনে হয়, তাই না? কিন্তু যখন গুরুত্বপূর্ণ কাজ করার সময় আসে, তখন আপনি কেন এত বাধার মুখোমুখি হন? এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে একটি হলো আপনি অতিরিক্ত উত্তেজনায় অবস্থান করছেন। আপনি যত বেশি আপনার কাজগুলো থেকে পালিয়ে যাবেন এবং এভাবে নিজেকে বিভ্রান্ত করতে থাকবেন, আপনি নিজেকে তত বেশি বিভ্রান্ত করার প্রয়োজন অনুভব করবেন। সমস্যা হলো, যখন আপনি অতিরিক্ত উদ্দীপিত হন, তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মোকাবেলা করা কঠিন হয়ে যায়, যদি সেটি অসম্ভব না হয়। আপনার মন নিজেকে শান্ত করতে এবং কোনো চ্যালেঞ্জিং কাজে মনোনিবেশ করার জন্য প্রস্তুত নয়। আপনার পক্ষে চ্যালেঞ্জিং, অপ্রীতিকর এবং অথবা বিরক্তিকর কাজগুলো করা সহজ করতে আপনাকে প্রথমে আপনার উদ্দীপনার মাত্রা কমাতে হবে। এটি করার একটি কার্যকর উপায় হলো যতটা সম্ভব বিভ্রান্তি দূর করা এবং কোনো উদ্দীপক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কাজ করা। এখানে উদ্দীপক কর্মকাণ্ডের কিছু উদাহরণ রয়েছে: স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান চেক করা, স্টক মূল্য, বিক্রয় নম্বর, আপনার সর্বশেষ ভিডিওতে দেখা, আপনার ইমেল পড়া, আপনার ফোনের দিকে তাকানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়া, ভিডিও গেম খেলা, ইউটিউবে ভিডিও দেখা এবং আরও অনেক কিছু। ইন্টারনেট সম্ভবত বিভ্রান্তির সবচেয়ে বড় উৎস। অতএব একটি ভালো বুদ্ধি হলো সকালে ইন্টারনেট ব্যবহার করা, এড়িয়ে চলা এবং ওয়াইফাই বন্ধ করে কাজ করা। সংক্ষেপে বলতে গেলে, বিলম্ব কাটিয়ে ওঠার সবথেকে ভালো উপায়সমূহের মধ্যে একটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি প্রথমে করা, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া। উদাহরণস্বরূপ, যখন আমি সকালে প্রথম লিখতে বসি, তখন মনোযোগ দেওয়া তুলনামূলকভাবে সহজ বলে অনুভব করি। অপরদিকে, আমি যদি আমার ইমেল চেক করতে বা ইউটিউবে যেতে বা আবার ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে শুরু করি, তাহলে আমি হয়তো সারাদিন লিখতে পারবো না। অতিরিক্ত উদ্দীপিত হওয়ার কারণে আমি আমার লেখায় মনোযোগ দিতে পারবো না। এখন মনে রাখবেন যে আপনি যখন অতিরিক্ত উদ্দীপিত হবেন, তখন আপনার মন আপনাকে কাজ শুরু করতে বা ফিরে যেতে বাধা দেওয়ার জন্য আপনার উপর সকল ধরনের কৌশল অবলম্বন করবে। এই কৌশলগুলোর মধ্যে কয়েকটি হলো: ট্রিক 1, কাজে ফিরে যাওয়া সহজ। আপনার মন আপনাকে বলবে যে আপনি যখনই চান কাজে ফিরে যেতে পারেন, কিন্তু বাস্তবে আপনি এটি করা প্রায় অসম্ভব বলে অনুভূত হয়। ট্রিক 2, কাজটা পরে করা যাবে। আপনার মন মিথ্যা বলবে, আপনাকে বলবে যে যখনই ইচ্ছা এটা পরে করা যাবে বা হয়তো এটি আগামীকালের জন্য রেখে দেওয়া যেতে পারে, কিন্তু আগামীকাল করার জন্য অন্যান্য কাজ থাকবে এবং চক্রটি চক্রক্রমিকভাবে চলতেই থাকবে। ট্রিক 3,
উত্তেজনা আর পূর্ণতা হিসাবে একই জিনিস। মন আপনাকে বোঝাবে যে আপনার উদ্দীপনা প্রয়োজন, কিন্তু উদ্দীপনা আপনাকে কখনোই পরিপূর্ণতার কোনো স্থায়ী অনুভূতি দিবে না। এই সিরিজের প্রথম বইতে 48 ঘন্টার ডোপামিন ডিটক্স আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি কিভাবে নিজের উদ্দীপনার মাত্রা কমিয়ে আনতে হয়, যাতে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতে মন দিতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। যদি অতিরিক্ত উদ্দীপনা আপনার জন্য একটি সমস্যা হয়, আমি আপনাকে এটি পরীক্ষা করার জন্য পরামর্শ দিব। ডোপামিন ডিটক্সের ভিডিও আগের আপলোড করা রয়েছে, আপনারা চাইলে শুনে আসতে পারেন। অ্যাকশন স্টেপ: আজ আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিচের অনুশীলনগুলো শেষ করুন। দিনের সময় উদ্দীপনার মাত্রা কমাতে বিশেষভাবে কি করতে পারেন, অন্তত 3টি ধারণা নিয়ে আসুন। বিভ্রান্তি ও উদ্দীপনা কমাতে এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিতে কাজ করা সহজ করতে আপনি আজ কি করবেন? ষষ্ঠ দিন, আপনার ভয়কে মুক্তি দিন। কোনো একদিন আসলে সপ্তাহের কোনো দিনই নয়। ঔপন্যাসিক জ্যানেট টেইলির একটি উক্তি এটি। বিলম্বিত হওয়ার প্রধান কারণসমূহের মধ্যে একটি হয়তো কিছু অন্তর্নিহিত ভয়। কাজটি হয়তো পারদর্শিতার সহিত করতে পারবেন না এই বলে ভয় পেতে পারেন। ভয় পেতে পারেন এই কারণে যে আপনি কে এবং আপনি যা করেন তা যথেষ্ট কিনা। এটি একটি সাধারণ ভয় যা আমাদের বেশিরভাগ মানুষজন, যদি সব না হয়, ভোগ করে। যথেষ্ট পারদর্শী না হওয়ার ভয় অনেক লোককে তাদের সম্ভাবনার চেয়ে অনেক নিচে কাজ করতে পরিচালিত করেছে। তাদের উপহারগুলো বিশ্বের সাথে ভাগ করেনি বা তাদের স্বপ্ন অনুসরণ করে না। যখন যথেষ্ট ভালো না হওয়ার ভয়ের কথা আসে, আমি নিম্নলিখিত উদ্ধৃতিগুলো উদ্ধৃত করতে পছন্দ করি, যেহেতু আমি বিশ্বাস করি যে তারা চোখ খুলেছে। যখন আমি অস্কার জিতেছিলাম, আমি ভেবেছিলাম এটা একটা অপ্রত্যাশিত সাফল্য। আমি ভেবেছিলাম সবাই তা বুঝে যাবে এবং তারা এটি ফিরিয়ে নেবে। তারা আমার বাড়িতে আসবে এবং তারা এটি ফিরিয়ে নেবে, বলবে, মাফ করবেন, আমরা এটা অন্য কাউকে দিতে চেয়েছিলাম। সেটা মেরিল স্ট্রিপের কাছে যাচ্ছিল। জডি ফস্টার অভিনেতার এই উক্তিটি। মেরিল স্ট্রিপ বলেছেন, আপনি মনে করেন কেউ আমাকে আবার কেন সিনেমায় দেখতে চাইবে এবং কিভাবে অভিনয় করতে হয় তা আমি জানি না, তাহলে আমি কেন এটা করছি? আসল কথা হলো, এমনকি সবথেকে সফল ব্যক্তিরাও যথেষ্ট পারদর্শী না হওয়ার অনুভূতি অনুভব করতে পারেন। প্রকৃতপক্ষে অনেক সাফল্য অর্জনকারীদের জন্য আমি সন্দেহ করি যে এই ভয়টি তাদের উন্নতি করতে এবং আরও বড় কৃতিত্ব অর্জন করতে চালিত করে। এখন সাফল্য অর্জনকারী এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো যে সাফল্য অর্জনকারীরা নিজেদের উন্নতির জন্য তাদের অক্ষমতার অনুভূতি ব্যবহার করে। তারা তাদের ভয়ের মুখোমুখি হয় এবং ভয়কে জয় করে। আপনার অবস্থান কোথায়? আপনি কি কিছু ভয় পান? জানেন যে আপনার কাজ করা উচিত, তাহলে আপনি কেন কাজ করছেন না? আপনি যদি যথেষ্ট ভালো কাজ না করার ভয় পান, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে কেবল 2টি অপশন রয়েছে। তার একটি হচ্ছে অপ্রতুলতার অনুভূতি অনুভব করুন এবং সেগুলোকে নিজের জীবন নিয়ন্ত্রণ করার অনুমতি দিন, অথবা 2, অপ্রাপ্তির অনুভূতি অনুভব করুন এবং এই অনুভূতি থাকা সত্ত্বেও কাজ করতে থাকুন। আপনার ভবিষ্যৎ কেমন হবে তার একটি বড় অংশ আপনার বেছে নেওয়া পছন্দ নির্ধারণ করে দেবে। আপনি যদি গড়িমসি করেন, তবে আপনি নিজেকে বারবার ছোট করতে থাকবেন, যার উপরে আমার সময়ের সাথে সাথে অপ্রতুলতার অনুভূতি আরও খারাপ হতে পারে। বিপরীতভাবে, আপনি যদি এই সত্যটি গ্রহণ করেন যে আপনি আপনার বাকি জীবনের জন্য কিছুটা অপ্রতুলতা বোধ করতে পারেন এবং এর পরেও কার্যকর পদক্ষেপ নিতে থাকেন, তাহলে নিজের অনেক লক্ষ্য অর্জন করতে পারবেন। হাস্যকরভাবে আপনি এটি করার সাথে সাথে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অপ্রতুলতার অনুভূতি কমে যেতে পারে। সুতরাং আপনি কোন অপশনটি বেছে নেবেন? সৌভাগ্যবশত এমন বেশ কিছু জিনিস রয়েছে যার মাধ্যমে অপ্রতুলতার অনুভূতি দূর করা যায়। আসুন সেসব কিছু পর্যালোচনা করি। আপনার অনুভূতি গ্রহণ করুন। প্রথম উদ্যোগটি হলো অনুভব করুন যে আপনি একা নন। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, এই গ্রহের সবচেয়ে সফল কিছু মানুষ প্রতারকের মতো মনে হয়। তারা তাদের পুরো কর্মজীবন ভয়ের মধ্যে কাটায়, এই ভয় যে বুঝে যাবে যে তারা প্রতারক। আপনিও কি সেরকম অনুভব করেন? যদি তাই হয়, ঠিক আছে, এই অনুভূতিগুলো গ্রহণ করুন। এটিই পরিবর্তন করার প্রথম পদক্ষেপ। আপনার অনুভূতিকে জড়িয়ে ধরুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন অপ্রতুলতার ভয় একটি ভালো জিনিস হতে পারে?
আমরা নিজেদের সমালোচনা করতে এবং নিজেদেরকে প্রতিহত করতে এত বেশি সময় অতিবাহিত করি যে আমরা প্রথম স্থানে নেতিবাচক আবেগের মুখোমুখি হওয়ার কারণটি প্রায়ই এড়িয়ে যাই। যদি এই ধরনের ভয় আপনাকে সাহায্য করতে পারে তাহলে কেমন হবে? আবেগের একটি মূল ভূমিকা হলো আমাদের নির্দেশনা দেওয়া। আবেগ আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি কিনা। তারা আমাদের গভীরতম প্রকৃতি প্রকাশ করে এবং আমাদের জীবনকে উৎসাহিত করে উন্নতি করতে, পরিবর্তন করতে। আপনি যদি যথেষ্ট পারদর্শী না হওয়ার বা যথেষ্ট ভালো কাজ করতে না পারার ভয় পান, তাহলে এর মানে সম্ভবত আপনার নিজের জন্য উচ্চ মান রয়েছে। আপনি জানেন যে আপনি আরও ভালো করতে পারেন এবং আপনি সঠিক। আপনি যখন আপনার যোগ্যতা বাড়াবেন এবং বিকাশ করবেন, আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, আর সেটা হলো আপনার সম্ভাব্যতা শনাক্ত করার জন্য আপনি নিজেকে বেশ মূল্যায়িত করেন। আপনার চারপাশের বিশ্বে আপনার কাজের প্রভাব সম্পর্কে আপনি আন্তরিকভাবে যত্নশীল এবং এটি একটি বিস্ময়কর জিনিস। এছাড়াও আপনি যথেষ্ট নম্র হয়ে স্বীকার করেছেন যে আপনার বৃদ্ধির জন্য অনেক জায়গা আছে এবং আপনার এখনো অনেক কিছু শেখার আছে। অতএব আপনি কেন আপনার ভয়কে পুনরায় বিবেচনা করবেন না? ভয় দিয়ে জয় করা সম্ভব, এভাবে বিবেচনা কেন করেন না? একটি বিষয় আপনি নিজের জন্য সবথেকে ভালো চান এবং একটি হাতিয়ার বেড়ে উঠতে এবং ভবিষ্যতে আরও ভালো ব্যক্তি হয়ে উঠতে পারে। আত্মসহানুভূতির অনুশীলন করুন। অন্য মানুষের মতো আপনি সবসময় নিজের কাছে যা আছে তা দিয়ে যথাসাধ্য চেষ্টা করুন। যদি আরও ভালো জানেন তাহলে আপনি অন্য উপায়ে কাজ করবেন। যখনই আপনি অপ্রতুলতার অনুভূতিগুলো লক্ষ্য করবেন, সেগুলো স্বীকার করে নিন। তারপর যথেষ্ট ভালো আছেন তা নিজেকে মনে করিয়ে দিন। নিজেকে প্রতিহত অনুভব করলে জীবনে কখনোই ভালো কিছু করতে পারবেন না, কিন্তু নিজেকে সবসময় এক সাধারণ মানব হিসেবে বিবেচনা করলে তা আপনাকে প্রতিনিয়ত উৎসাহিত করবে। এবং মনে রাখবেন যে আপনি কেবল একজন মানুষ, তা নাটকীয়ভাবে আপনার মানসিক স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে তুলবে এবং আপনাকে চমৎকার জিনিসগুলো অর্জন করতে সহযোগিতা করবে, যা কল্পনা করেছিলেন তার থেকেও অনেক বেশি। এখন আপনার আত্মসহানুভূতির কিছুটা নেতিবাচক প্রভাব থাকতে পারে। যদি তাই হয়, সম্ভবত এটার কারণ আপনি অনেক দিন ধরে থাকা পৌরাণিক কাহিনীর একটি বা একাধিক অংশ শুনে এসেছেন। চলুন এখন তাদের মধ্যে কয়েকটি অনাবৃত করা যাক। প্রথমটি, কাজসমূহ শেষ করতে নিজেকে প্রতিহত করতে হবে। অনেক লোক ভয় পায় যে তারা যদি নিজের সাথে কঠোর না হয় তবে তারা আত্মতুষ্টিতে পরিণত হবে। তবে এটি সত্য থেকে আরো বেশি হতে পারে না। এই ধরনের বিশ্বাস নিজের প্রতি ভরসা এবং বিশ্বাসের অভাব থেকে আসে। আপনি যখন আত্মসহানুভূতি অনুশীলন করবেন এবং নিজেকে বিশ্বাস করতে শিখবেন, তখন বুঝতে পারবেন যে আপনার অনুপ্রেরণা বাড়ছে, আরও অনেক কিছু অর্জনের সাহস পাবেন। নিজের জন্য এটি চেষ্টা করে দেখুন। 2. আত্মসহানুভূতি হলো স্বার্থপর কিছু লোকের জন্য। আত্মসহানুভূতি স্বার্থপর বলে মনে হতে পারে, তবে এটি তা নয়। সত্যিকার অর্থে আপনি যদি নিজের খেয়াল রাখতে না পারেন, তবে চারপাশের লোকদের যত্ন নেওয়ার জন্য মানসিক শক্তি অবশিষ্ট থাকবে না বললেই চলে। আপনি যত বেশি আত্মসহানুভূতিশীল হবেন, আপনি তত ভালো অনুভব করবেন এবং আপনার আচরণ তত ভালো হবে। 3. আত্মসহানুভূতি দুর্বল মানুষের জন্য। পুরুষদের সহানুভূতি অনুশীলন করা উচিত নয় এবং তাদের কান্নাও করা উচিত নয়, তাই না? এটা অর্থহীন। সহানুভূতি মানসিক স্থিতিস্থাপকতার চূড়ান্ত হাতিয়ার। এটি নিজের মানসিক সুস্থতার জন্য নিরাপত্তা জাল। আপনি যখন এটি অনুশীলন করেন তখন একটি নল খাগড়ার মতো হয়ে যাবে। আপনি বাতাসের সাথে বাঁক নিবেন কিন্তু কখনোই ভেঙে পড়বেন না। যাই হয়ে যাক না কেন, নিজেকে ঠিক করতে পারবেন এবং পথ চলা চালিয়ে যেতে পারবেন। এই কারণেই সহানুভূতি আপনাকে শক্তিশালী করবে, দুর্বল নয়। এটিও যেখানে তথাকথিত আত্মসম্মান, প্রায়শই আমরা নিজেদেরকে যে মিথ্যা বলি, আমরা যে মুখোশ পরিধান করি তার চেয়ে বেশি কিছু নয়। সহানুভূতি হলো গভীর স্বীকৃতি যে আমরা ত্রুটিপূর্ণ মানুষ, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। একা এই স্বীকৃতি আমাদের আরও স্বগ্রহণযোগ্য করে তোলে, আমাদের মঙ্গল কামনা করে এবং বিপরীতভাবে আমাদের আরও অর্জন করতে সাহায্য করে। নিজেকে আজীবন শিক্ষার্থীর সাথে তুলনা করুন। আপনি ঠিক বলছেন, আপনি যথেষ্ট ভালো না। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো এখনো।
এই একটি শব্দ অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। আমার মতে সেজন্য আপনার নিজেকে আজীবন শিক্ষার্থী ভাবা উচিত। যখন আপনার পরিচয় এবং আত্মবিশ্বাস আপনার শেখার এবং উন্নতি করার ইচ্ছার উপর ভিত্তি করে, তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে। হঠাৎ আপনি নতুন জিনিস শেখার বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন এবং আপনি যে অগ্রগতি করছেন তার উপর ভিত্তি করে নিজেকে মূল্যায়ন করবেন। আপনি নতুন দক্ষতা শেখার বা চ্যালেঞ্জিং কাজসমূহ সম্পূর্ণ করার মাধ্যমে আনন্দ অনুভব করবেন। অপর্যাপ্ত বোধ করা বন্ধ করে দিবেন, কারণ আপনি বুঝতে পারবেন এমন কোনো বিন্দু নাই যেখানে আপনি শতভাগ ভালো হবেন। পথের কোনো বিশেষ নাই। এসবের পরিবর্তে জীবনকে একটি সুন্দর ভ্রমণের মতো উপভোগ করুন, যেখানে প্রতিটি ক্ষুদ্র উন্নতি উপভোগ করতে পারেন, নিজের এবং বিশ্বের সম্পর্কে আবিষ্কার করেন এবং প্রতিটি নতুন অন্তর্দৃষ্টি উপভোগ করতে পারেন। অতএব আমি আপনাকে নিচের লেখা ধাপগুলো ব্যবহার করতে উৎসাহিত করছি, যাতে আপনি নিজেকে যেভাবে উপলব্ধি করেন তা পুনর্বিন্যাস করতে সহায়তা করবে। আমি এখনো যতটা ভালো হতে চাই ততটা ভালো না, কিন্তু আমি আস্তে আস্তে উন্নতি করছি এবং প্রক্রিয়াটি উপভোগ করছি। 2. আমি নিজেকে চ্যালেঞ্জ করতে এবং কঠিন কাজগুলো সম্পূর্ণ করতে ভালোবাসি, কারণ আমি জানি এটি আমাকে উন্নতি করতে সাহায্য করবে। 3. আমি একজন শিক্ষার্থী এবং আমি নিজের সম্পর্কে ও আমার চারপাশের বিশ্ব সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করতে পেরে আনন্দ পাই। 4. আমি বর্তমানে যেখানে আছি সেখানে আমি পুরোপুরি ঠিক আছি এবং উন্নত হতে আরও নতুন নতুন জিনিস শিখতে চাই। মনে রাখবেন, আপনি একজন অপ্রতিরোধ্য শিক্ষার্থী। আপনার ইচ্ছা মতো প্রায় যে কোনো দক্ষতা শেখার ক্ষমতা আপনার আছে। একমাত্র জিনিস যা আপনাকে বাধা দিতে পারে তা হলো কাজটি না করার ভয়, যথেষ্ট ভালো কাজ না করার ভয়। কিন্তু সত্যিকার অর্থে যথেষ্ট পারদর্শী হওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। এই কারণে সর্বদা যথাসাধ্য চেষ্টা করুন। আপনার অবস্থান এখন কোথায় আছেন তার উপর ভিত্তি করে আরও পদক্ষেপ গ্রহণ করুন, আরও ভালো থাকবেন। আপনার কাজগুলো থেকে একটি বড় চুক্তি করা বন্ধ করুন। আপনি যদি আপনার সব থেকে বড় কাজগুলো শেষ করতে হিমশিম খেতে থাকেন, তাহলে এর কারণ সেগুলো থেকে আপনি একটি বড় অঙ্গীকারনামা আশা করেন। আমাদের মন মাঝে মাঝেই এভাবেই কাজ করে। এটি আমাদের শক্তির অপচয় থেকে বিরত রাখতে চায়। ফলস্বরূপ এটা আমাদের বিশ্বাস করিয়ে তোলে যে যে জিনিস আমাদের বেঁচে থাকার জন্য অপ্রয়োজনীয়, সে জিনিসগুলো সম্পন্ন করা অনেক বেশি কঠিন বা অসম্ভব। সত্যিকার অর্থে বলতে গেলে অন্য লোকেরা যা করে আপনিও তাই করার ক্ষমতা রাখেন। উদাহরণস্বরূপ, অনেক লোক বিশ্বাস করে যে তারা কখনোই টিভিতে যেতে পারবে না বা একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে না, কারণ তারা ক্যামেরায় তাদের মুখ দেখাতে ভয় পায়। অথবা তারা বিশ্বাস করে যে তারা কোনো বই লিখতে পারবে না। তারা সফল লোকদেরকে তাদের দলের বাইরে বিবেচনা করে, এমন কিছু যা তারা কখনো করতে পারেনি। কিন্তু এটা কি তাই? নিশ্চিতভাবে কিছু সফল মানুষ সত্যি সফল, কিন্তু অনেক ক্ষেত্রে তারা যা অর্জন করতে পারে আপনিও তাই অর্জন করতে পারেন। এ ব্যাপারে আমার বিশ্বাসের পরিবর্তন এবং আত্মবিশ্বাস তৈরি করার ক্ষেত্রে একটি জিনিস আমি সহায়ক বলে মনে করি, তা হলো অসম্ভব কাজ করা। এটা দ্বারা আমি বলতে চাচ্ছি এমন কিছু করা যা আমি অসম্ভব ভেবেছিলাম, এমন কিছু করা যা আমি বিশ্বাস করি না যে আমি কখনো অর্জন করতে পারবো। এটি আমার বাস্তবতার সম্পূর্ণ মডেলকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং আমাকে জিজ্ঞাসা করে আমি আর কি করতে পারি। আমি যদি এটা করতে পারি, আপনিও করতে পারবেন। সম্ভবত আপনার জন্য অসম্ভব জিনিসগুলো হলো: 1 নম্বরে রয়েছে আপনার পছন্দের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করা এবং ডেটে যাওয়ার জন্য তাদের জিজ্ঞাসা করা। দ্বিতীয়টি হতে পারে একজন সম্ভাব্য ক্লায়েন্টকে অপ্রয়োজনীয় কল করা। তৃতীয়টি হতে পারে একটি বক্তৃতা প্রদান করা। চতুর্থ হতে পারে ঠান্ডা পানিতে বা বরফে গোসল করা। নেতিবাচক আবেগ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং শৃঙ্খলা তৈরি করতে সহায়তা করার জন্য। কারো সাথে নিজের অনুভূতি শেয়ার করা, ম্যারাথন দৌড়ানো, স্কাই ডাইভিং করা, একটি বই লেখা এবং আরও অনেক কিছু। মনে রাখবেন, আপনি যা আপনার পক্ষে অসম্ভব মনে করেন, যদি কেউ এটি আগে করে থাকে তবে আপনিও এটি করতে পারেন। এটাই শেষ কথা। আপনি প্রায়শই একটি কাজ সম্পূর্ণ করতে লড়াই করেন, কারণ আপনি এটি সম্পর্কে নিজেকে যে গল্পটি বলেন এবং যেভাবে এটি কল্পনা করেন, অর্থাৎ আপনি এটি থেকে একটি বড় চুক্তি করেন, তা সঠিক নয়। যদি তাই হয়, সব থেকে ভালো পথ হতে পারে নিজেকে একজন অপ্রতিরোধ্য শিক্ষার্থী হিসেবে দেখা, সামনের যাত্রা সম্পর্কে আবেগপূর্ণ হওয়া। এই অধ্যায়ের অ্যাকশন স্টেপগুলো হলো:
আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিম্নলিখিত অনুশীলনগুলো শেষ করুন। নাম্বার 1, যথেষ্ট পারদর্শী না হওয়ার ভয়কে সম্পূর্ণরূপে গ্রহণ করুন। নাম্বার 2, আপনি যা অনুভব করেন তা সম্পন্ন করতে নির্বিশেষে বিলম্ব না করে আপনার যা করতে হবে তা করে ভবিষ্যতে আপনি যা অর্জন করতে পারেন তা লিখুন। 3, আপনার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন, যতটা সম্ভব কাজ করা সহজ করুন। 4, নিজেকে আজীবন শিক্ষার্থী হিসেবে দেখুন। আপনি কখনোই যথেষ্ট ভালো বা নিখুঁত হতে পারবেন না, কারণ জীবন সর্বদা চলমান প্রক্রিয়া। প্রক্রিয়াটি উপভোগ করতে শিখুন। শেষ দিন, দিন 7, একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করুন এবং ধারাবাহিকতা তৈরি করুন। নিজের পরিবর্তন না করা পর্যন্ত আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। আপনার সাফল্যের রহস্য আপনার দৈনন্দিন রুটিনে পাওয়া যায়। জন সি ম্যাক্সওয়েল, ইনি একজন যাজক এবং নেতৃত্ব বিশেষজ্ঞ। এক অর্থে আমরা বলতে পারি যে বিলম্ব করা একটি অভ্যাস এবং একটি খারাপ অভ্যাস। যেহেতু আমাদের মন চ্যালেঞ্জিং কাজগুলো থেকে দূরে থাকতে চায়, তাই এটিকে আমাদের বিরুদ্ধে কাজ করার নয়, আমাদের পক্ষে কাজ করার জন্য আবার মানাতে হবে। এটি করার সবথেকে ভালো উপায়গুলোর মধ্যে একটি হলো একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করা। কোনো কাজ প্রতিদিন দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমিকভাবে করার পরে এটি একটি অভ্যাসে পরিণত হয় এবং শুধুমাত্র একটি বা দুটি ভালো অভ্যাসের টিকে থাকতে পারলে অনেক ইতিবাচক প্রভাব পড়ে। গড়িমসির ক্ষেত্রে আপনার দৈনন্দিন রুটিন আপনাকে সাহায্য করবে, কারণ এটি আপনার মনকে প্রাধান্য দিতে এবং আপনার মনোযোগকে গভীর করতে সাহায্য করবে। অতিরিক্ত উদ্দীপিত হওয়ার পরিবর্তে আপনি শান্ত এবং মনোযোগী হবেন। ফলস্বরূপ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো মোকাবিলা করা সহজ হবে এবং এটি করার অভ্যাস গড়ে তোলার সাথে সাথে বিলম্বিত হওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে হ্রাস পাবে। ভালো শোনাচ্ছে? যদি তাই হয়, আসুন একটি দুর্দান্ত দৈনন্দিন রুটিন তৈরি করার জন্য আমরা কাজ করি। এটি করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। 1, কখন এবং কোথায় আপনি আপনার দৈনন্দিন রুটিন করবেন তা নির্ধারণ করুন। আপনার মনকে প্রাধান্য দিতে প্রতিদিন একই সময় এবং একই জায়গায় আপনার দৈনন্দিন রুটিন শুরু করুন। আপনার কাজে নিজেকে ডুবিয়ে রাখার সাথে সাথে অনুপ্রেরণা আসবে এবং আপনি বুঝতে পারবেন যে এটি এতটা কঠিন ছিল না। নাম্বার 2, আপনি ঠিক কি করবেন তা ভাবুন। পরের পদক্ষেপ হলো আপনার সকালের রুটিনে কি অন্তর্ভুক্ত করবেন তা নির্ধারণ করা। সাধারণ কার্যকলাপ নির্বাচন করুন যা আপনাকে একটি ফোকাসড অবস্থায় প্রবেশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি কয়েক মিনিটের জন্য ধ্যান করতে পারেন, নিজে এক কাপ চা তৈরি করতে পারেন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। নিশ্চিত করুন যে আপনি আপনার ফোন চেক করা, ইউটিউব ভিডিও দেখা বা অন্য কোনো বিভ্রান্তিতে এড়িয়ে যাচ্ছেন। আপনাকে যতটা সম্ভব এই ধরনের উদ্দীপনা এড়াতে হবে যাতে আপনি মনোযোগী থাকতে পারেন। 3, শুরু করুন। রুটিন তৈরি শেষ করার পরে সাথে সাথে কাজ শুরু করুন। যদি সম্ভব হয়, প্রথমে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মোকাবেলা করুন। যখন আপনার প্রধান কাজটি সম্পূর্ণ করবেন, তখন আপনি একটি আনন্দদায়ক কৃতিত্বের অনুভূতি অনুভব করবেন, যা আপনাকে দিনের বেলায় আরও কাজ শেষ করতে সাহায্য করবে। যদি অফিসে যেতে হয়, তাহলে যাওয়ার আগে ইমেল চেক করা বা অন্য কিছু করা এড়িয়ে চলুন যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। প্রয়োজনে একটি তাড়াতাড়ি পৌঁছান। 4, বাধা ছাড়া কাজ করুন। অবশেষে নিশ্চিত করুন যে আপনি বিভ্রান্তি মুক্ত কাজ করতে পারেন। যদি পারেন, আপনার ফোন বা ওয়াইফাই বন্ধ করুন। আপনার কাজ শেষ করার সুবিধার্থে কোনো ঘর্ষণ দূর করুন। গুরুত্বপূর্ণ কাজসমূহ শুরু করার অনেক সহজ হয়ে যায় যখন বিভ্রান্তিগুলোকে নিযুক্ত করা যতটা সম্ভব কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, বিভ্রান্ত হওয়ার ঝুঁকি সীমিত করতে পারেন। আপনার ফোন বন্ধ করতে পারেন, ওয়াইফাই বন্ধ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ার মতো নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি এর দ্বারা আপনার মূল কাজগুলো মোকাবেলা করা আরও সহজ করতে পারেন। আপনি যে ফাইলগুলো ব্যবহার করছেন সেগুলোকে সহজে প্রবেশযোগ্য করা এবং আপনার কাজ শুরু করার আগে ইন্টারনেট ব্যবহার এড়িয়ে চলা। আসল কথা হলো, সকালে আপনার প্রধান কাজগুলো করার অভ্যাস করে গড়িমসি করার প্রবণতা কমাতে পারেন। নিজেকে নিশ্চিন্ত মনে রেখে কাজ সহজ করা, প্রতিদিন এটি করার অনুশীলন করার সাথে সাথে আপনি উল্লেখযোগ্যভাবে কম বিলম্ব করবেন এবং আরও বেশি অর্জন করবেন। আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে আপনার দৈনন্দিন রুটিন তৈরি করুন। আপনি কখন আপনার দৈনন্দিন রুটিন করবেন তা নির্ধারণ করুন। সকালের প্রথম জিনিসটি হলো পছন্দনীয়।
আপনি ঠিক কি করবেন তা ঠিক করুন। এটিকে সহজ করুন যাতে আপনি এটি দীর্ঘ সময়ের জন্য বজায় রাখতে পারেন। সঙ্গতি তীব্রতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ, আজই শুরু করুন। প্রোক্রেস্টিনেশন কিওর ওয়ার্কশিটগুলো ডাউনলোড করুন এবং সময় মতো সেগুলো দেখুন। উপসংহার: বিলম্ব হলো আমাদের আজকের বোঝা ভবিষ্যতের নিজের কাঁধের ওপর চাপানোর চেষ্টা, যার অস্তিত্ব নেই। এটা কাজ করে না। ভাগ্যক্রমে আপনাকে এটি করতে হবে না। একবার আপনি বিলম্ব কী এবং এটি কিভাবে কাজ করে তা বুঝতে পারলে আপনি যে কোনো দিনে বিলম্বিত হওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে হ্রাস করতে পারেন। আমি আশা করি যে গত 7 দিনে আপনি আপনার কিছু মানসিক বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছেন এবং আপনার অপ্রচলিত মানসিক নমুনাগুলোকে আরও কার্যকরী আদর্শ দিয়ে প্রতিস্থাপন করেছেন। এখন আপনি এখনও সময়ে সময়ে বিলম্বিত হবেন, আমরা সবাই করি, কিন্তু যখন এটি ঘটবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে কিছু সহানুভূতি দেখাবেন এবং আপনার কাজের প্রতি মনোযোগী দিন। আপনার দৈনন্দিন রুটিনে তৈরি করুন এবং শুরু করুন যতক্ষণ না আপনি এগিয়ে চলেছেন এবং প্রক্রিয়া চলাকালীন ক্রমাগত নিজেকে উন্নত করবেন। আপনি দুর্দান্ত জিনিসগুলো শেষ করতে পারবেন। যখনই আপনি অস্বস্তি বোধ করেন, এই অডিও বইতে বর্ণিত ব্যায়ামগুলো পুনরায় দেখুন। আপনি হয়তো ততটা ভালো নন যতটা আপনি এখনও হতে চান। আপনি যতটা চান ততটা উৎপাদনশীল নাও হতে পারেন, কিন্তু আপনি যতটা চালিয়ে যাবেন আপনি তত উন্নতি করবেন। নিজেকে নতুন জিনিস শিখতে, নতুন অন্তর্দৃষ্টি সংগ্রহ করা এবং আমাদের স্বপ্নের দিকে অগ্রগতি দেখার চেয়ে আনন্দদায়ক আর কিছুই নেই। নিচের বাক্য দিয়ে শেষ করব: কাজে ফিরে যান। উষ্ণ শুভেচ্ছা রইল থিবো মেরিসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন জীবন শুরু করুন, এখনই শুরু করুন, আলসেমি দূর করুন। পরবর্তী বই শোনার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ বইটি শোনার জন্য।